ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করার মতো পার্সোনালিটি ছিলেন আতা ভাই। আলমগীর সাহেব, এই ডেটটা তো আমার লাগবে। মিজান ভাই, ডেটটা তো আমার কাছে নাই। উনি বলতেন কি মুশকিল, ডেটটা নাই না। কল টাইম ছিল 7টা, আমাদেরকে এফডিসিতে যেতে হতো 6:30টায়, মেকআপ নিয়ে সেটে যেতে হতো 7টায়। যে বাড়িটা তোমার, তোমার স্ত্রী তোমার, তুমি অফিসে যাচ্ছ তোমার তাড়া আছে সেটাও তোমার, তুমি তোমার স্ত্রীর সাথে একটু রোমান্টিক হবে সেটাও তোমার, আমি কেন বলতে যাব? এই স্বাধীনতা আমি কোনোদিন কোনো ডাইরেক্টরের কাছে পাইনি। আমজাদ হোসেনের যত ছবি আপনারা দেখেন, উনি সেটে বসে ডায়লগ লিখতেন। ভাবা যায়, আমার কষ্ট লাগে যে আজকাল আমাদের থেকে ভালো অভিনেতা আছে, আমাদের থেকে দেখতে সুন্দর অভিনেতারা আছে, অনেক সুন্দর সুন্দর নায়িকারা আছে, নেই কিছু ডাইরেক্টর যারা তাদেরকে গাইড করে চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে পারত। তুমি আমার কত চেনা সে কি জানো না। আপনাদের হয়তো মনে আছে, ওই গানটা যেদিন আমরা শুটিং করি সেদিন টেম্পারেচার ছিল -4। ভাবুন, রোজিনা সিল্ক টাইপের কাপড় পরা, আমি একটা টি শার্ট পরা, একটা প্যান্ট পরা, পরে ওটাকে সেভ করার জন্য স্টাইল হিসাবে আমি একটা মাফলার জড়িয়েছিলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি আলমগীর। আমি যতটুকু মনে করতে পারছি, প্রায় 70 থেকে 75 জন ডিরেক্টরের ছবি আমি করেছি। খুব লাকি আমি। এনিওয়ে, অনেকের কথা ভুলেও গেছি, কারণ নাম অনেকের ভুলে গেছি, হয়তো বলতেও ভুলে যাব আজকে। অ্যাডভান্স ক্ষমা চেয়ে নেই। সেটা হলো, যদি কারো নাম অনিচ্ছাকৃতভাবে আমার বলতে ভুল হয়ে যায়, আমাকে ক্ষমা করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার সমস্ত ডাইরেক্টরকে শ্রদ্ধা জানাই, আমার সমস্ত ডাইরেক্টরদেরকে আমি ক্যাপ্টেন অফ দ্য শিপ মানি এবং তারা আমাকে পথ দেখিয়েছে, সেই পথে আমি হেঁটেছি। তো আজকে আমি স্পেসিফিক কারো সম্পর্কে বলার আগে কিছু ডাইরেক্টরদের নাম নিয়ে নেই, তারপর আস্তে আস্তে ওনাদের সম্পর্কে বলবো আমি কাদের ছবি করেছি। সিনিয়র ডাইরেক্টরদের মধ্যে আমি আনাতা রহমান সাহেবের কাজ করেছি, যাকে সমস্ত ইন্ডাস্ট্রি আদর করে বলতো আতা ভাই। আমি সুভাষ দত্তের ছবি করেছি, আমি কামাল আহমেদ সাহেবের ছবি করেছি, তারপর আমি ইবনে মিজান সাহেবের ছবি করেছি, এরকম আরো বলা যায়। আমি আমজাদ হোসেন সাহেবের ছবি করেছি। এই কজনের কথা একটু বলি। আতা ভাই ওয়াজ এ ভেরি ইমোশনাল ডাইরেক্টর, অসাধারণ একজন মেকার ছিলেন, তার চাইতেও বড় একজন পার্সোনালিটি। টোটাল ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করার মতো পার্সোনালিটি ছিলেন আতা ভাই। আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে কাজ করার। একজন ইমোশনাল ডাইরেক্টর, উনি মানুষকে ভালোবাসতে জানতেন, সে ভালোবাসার ছোট্ট একটি অংশ আমিও পেয়েছি। আতা ভাই সম্পর্কে আর এর চাইতে বেশি বলা ঠিক নয়, কারণ উনি একজন ইনস্টিটিউশন। কি বলবো ওনার সম্পর্কে, ওই চেষ্টা করেছি ওনার হাত ধরে চলার জন্য। আতা ভাই, আপনাকে অনেক অনেক শ্রদ্ধা। আপনি আমাদের ছেড়ে চলে গেছেন অনেক আগে। আপনি ভালো থাকুন, যেখানেই থাকুন ভালো থাকুন, আমরা আপনাকে মিস করি। এরপর কাজী জহির সাহেব, উনি অনেক বড় একজন কমার্শিয়াল ডাইরেক্টর ছিলেন। উনি চলচ্চিত্রের বাইরে কোনো কিছু নিয়ে ভাবতেন না। উনি চলচ্চিত্র নিয়ে কথা বলতেন, চলচ্চিত্র নিয়ে স্বপ্ন দেখতেন, চলচ্চিত্র নিয়ে ঘুমাতেন, চলচ্চিত্র নিয়ে পরের দিন জেগে উঠতেন। এই ছিল কাজী জহির সাহেব। আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথেও কাজ করার। আমি অবশ্য কাজী জহির সাহেবের মাত্র একটি ছবিতে অভিনয় করেছি, ফুলের মালা, যে ছবিতে আমার সাথে নায়িকা ছিল ওপার বাংলার সন্ধ্যা রায়। তবে কাজী জহির সাহেবের প্রোডাকশনে আমি অনেক ছবি করেছি, ওনার অনেক স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। উনিও তো আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ওনার জন্য দোয়া রইল। আল্লাহ ওনাকে যেখানে রাখুক, ভালো রাখুক, শান্তিতে রাখুক। এরপর ইবনে মিজান, ওনার ছবি করেছে। উনি খুব মাইডিয়ার একজন মানুষ, ঠান্ডা মানুষ। ওনার শিডিউল প্রবলেম হলে উনি শিডিউলটা খুব সুন্দরভাবে ম্যানেজ করতেন। যে আলমগীর সাহেব, এই ডেটটা তো আমার লাগবে। মিজান ভাই, ডেটটা তো আমার কাছে নাই। উনি বলতেন কি মুশকিল, ডেটটা নাই না, তো কবে দিতে পারবেন? আমি এখন তো দেয়া যাবে না, আমি প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছি। কি মুশকিল, আচ্ছা দেখেন না, একটু ম্যানেজ করেন। এবং কোনো টেনশন নাই ওনার, উনি কাজ করতেন। এবং উনি কিন্তু একটা পর্যায়ে ডেটটা নিয়ে চলে গেলেন। তো ওনারও খুব বেশি একটা ছবি করিনি, অল্পই ছবি করেছি। তারপরে চলচ্চিত্রের মাঝপথে উনি আমাদের চলচ্চিত্র ছেড়ে আমেরিকা গিয়ে সেটেল হন, ওখানে বহুদিন ছিলেন। তারপর উনিও এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তারপর আমি বলি দত্তদা, মানে সুভাষ দত্ত, এরপর কামাল আহমেদ, শিবলি সাদেক, আমজাদ হোসেন, 4 জন ডাইরেক্টর। তারা এক একজন একটা ইনস্টিটিউশন। তাদের সম্বন্ধে আমি কি বলবো? আমি লেখাপড়া করেছি মনে করেন একটা কলেজে, সেই কলেজ সম্পর্কে আমি কি বলবো?
বলবো? আমি তো ওখান থেকে শিক্ষা নিয়েছি। ওই কলেজ সম্পর্কে মন্তব্য করার অধিকার তো আমার নেই বা থাকা উচিত না। তো সুভাষ দত্ত খুব গোছানো একজন ডাইরেক্টর ছিলেন, এতটুকুই বলি। মানে স্ক্রিপ্টটা লেখা থাকতো মনে করেন এই পাতায়, আর এই সাইডটা খালি থাকতো। এখানে প্রত্যেকটা ডায়লগের এগেনস্টে, প্রত্যেকটা শটের এগেনস্টে উনি কিন্তু এটা ফ্রেমিংটা এঁকে রাখতেন, যে আমার আর্টিস্ট একে এখানে এটা এই, এটা এই, এটা এইভাবে একে একে ফ্রেমিং গুলা এঁকে রাখতো, রেখে ওইভাবে উনি ছবি বানাতো। একেবারে সিস্টেমেটিক ওয়েতে উনি ছবি করতেন, মানে এর বাইরে ওনাকে নেওয়া যাবে না। উনি যে ডায়লগটা যেভাবে চান সেভাবে বলতে হবে, ভেরি ম্যাথডিক্যাল, এর বাইরে উনি যাবেন না। এবং উনি অনেক হিট ছবি দিয়েছেন, অনেক ভালো ভালো ছবি দিয়েছেন। তারপর কথা বলি কামাল আহমেদ সম্পর্কে। জনাব কামাল আহমেদ একজন অসাধারণ ডাইরেক্টর ছিলেন। উনি আমার ক্যারিয়ার বিল্ড আপের পেছনে ওনারও বিরাট অবদান ছিল। উনি আবার দত্তদা, মানে সুভাষ দত্ত থেকে একদম আলাদা। দত্তদা যেমন আমার ডায়লগটা এভাবেই বলতে হবে, আর কামাল আহমেদ ছিলেন একেবারে স্বাধীনতা দিতেন শিল্পীদেরকে। ওনার কিছু ঘটনা হঠাৎ মনে পড়ছে, সেটা হলো, মনে করেন সকাল 9টায় আমাদের কল টাইম, আমরা শুটিং এ যাব, আমরা 8:30টায় পৌঁছাতে হতো, মেকআপ নিয়ে আমাকে সেটে ঢুকতে হতো 9টায়। এটাই নিয়ম ছিল এক সময়। তারপর যখন এর আগের একটা নিয়ম ছিল, কল টাইম ছিল 7টা, আমাদেরকে এফডিসিতে যেতে হতো 6:30টায়, মেকআপ নিয়ে সেটে যেতে হতো 7টায়। এরপর আস্তে আস্তে এটা ব্যাক হয়, 9টা পর্যন্ত আসে। কামাল ভাই কিন্তু 8টার মধ্যে চলে আসতো এফডিসিতে বা শুটিং স্পটে, সেটে ঢুকতেন না। উনি বাইরে একটি চেয়ার নিয়ে বসে থাকতেন। আমরা কিন্তু গাড়ি থেকে নামতাম বা এফডিসিতে গিয়ে ওনাকে সালাম দিয়ে মেকআপ রুমে ঢুকতাম। উনি কিচ্ছু বলতেন না, আমরা গিয়ে মেকআপ নিচ্ছি, রেডি হচ্ছি, কারণ আমাদের ব্রেনে কাজ করছে কামাল ভাই বাইরে বসে আছে, আমরা রেডি হলে শুটিং শুরু হবে। তারপর আমাদের নির্দিষ্ট চেয়ার ছিল, নাম লেখা থাকতো, হিরো, হিরোইন, এমক আর্টিস্টের, আবার অনেক সময় নাম দিয়ে আলমগীর শাবানা বা আলমগীর মোস্তফা সাহেব এরকম নাম লেখা থাকতো। উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করতেন যে সবাই সেটে গিয়েছে? বলে হ্যাঁ, সবাই সেটে গিয়েছে। এরপরে উনি সেটে আসতেন, কোন সিকোয়েন্স করবো আজ? বলে এটা। ঠিক আছে, আলমগীর শাবানা এসো। সিকোয়েন্সটা বুঝিয়ে দিচ্ছে। মনে করেন যে তুমি অফিসে যাচ্ছ, তোমার টাইয়ের নটটা ঠিক করতে করতে সিঁড়ি দিয়ে আসছো, তোমার স্ত্রী শাবানা যে রোলটা করছে সে তোমার ব্রিফকেসটা নিয়ে সাথে সাথে নামছে, নিচে এলো, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি ব্রেকফাস্ট করতে পারবে না, সো তুমি চলে যাবে, কিন্তু যাওয়ার মধ্যে আমি একটু প্রেম চাই। কিভাবে করবো কামাল ভাই? তখন উনি বললেন যে বাড়িটা তোমার, তোমার স্ত্রী তোমার, তুমি অফিসে যাচ্ছ তোমার তাড়া আছে সেটাও তোমার, তুমি তোমার স্ত্রীর সাথে একটু রোমান্টিক হবে সেটাও তোমার, আমি কেন বলতে যাব? তুমি করো, আমি আমার ক্যামেরায় উঠিয়ে দেব। এই স্বাধীনতা আমি কোনোদিন কোনো ডাইরেক্টরের কাছে পাইনি। তারপর সেই শটটা আমি দিলাম, শটটা ওকে হলো না, বললো যে না, শটটা আরেকটা দিতে হবে। রোম্যান্সটা আমি পাই নাই। তারপর উনি আমাকে একটু চেঞ্জ করতে বললো যে তুমি এইভাবে করো, শাবানাকে বললো তুমি এইভাবে করো। ওটা যদি আমি এখন টোটাল বুঝিয়ে বলতে চাই অনেক সময় লাগবে, কিন্তু উনি যেটা বললো সেটা আমরা করলাম। এবং শটটা দেওয়ার পরে আমার এখনো মনে আছে, এটা বহু বছর আগের ঘটনা, আমি শাবানার দিকে তাকিয়েছি, শাবানা আমার দিকে তাকিয়েছি। শাবানা বললো যে আলম ভাই জিনিসটা তো সুন্দর হলো, তাই না? যে কামাল ভাই যেটা বলেছে আমরা তো সেটাই ফলো করলাম। তখন কামাল ভাই আমাদেরকে একটা মিষ্টি গালি দিয়ে বললো কি এবার হয়েছে প্রেমটা? দ্যাট ওয়াজ কামাল আহমেদ। এরপর বলবো আমজাদ ভাই, আমজাদ হোসেন চলচ্চিত্র 1, আমজাদ হোসেন চলচ্চিত্র 2, এবার করতে করতে 4-5 নম্বরে হয়তো আমি চান্স পেয়েছি। উনি সর্বপ্রথম আমাকে কাস্ট করলেন কসাই ছবিতে, ওটাতে আমার সাথে ছিল ববিতা। এরপর উনি আমাকে কাস্ট করলেন ভাত দে, আরেকটা ছবি আমজাদ ভাইয়ের সাথে আমি করেছি সখিনার যুদ্ধ। উনি একজন ডাইরেক্টর যার কোনো স্ক্রিপ্ট থাকতো না, কিন্তু টোটাল গল্পটা সিকোয়েন্স 1 এই হবে, সিকোয়েন্স 2 এই হবে, মানে টোটাল লাইন আপটা ঠিক থাকতো, কাঠামোটা ঠিক থাকতো। বাকি সংলাপ বা শর্ট ডিভিশন উনি সেটে বসে লিখতেন। আমজাদ হোসেনের যত ছবি আপনারা দেখেন উনি সেটে বসে ডায়লগ লিখতেন। ভাবা যায় ওইসব বিখ্যাত ডায়লগগুলো। প্রচন্ড ইমোশনাল ডাইরেক্টর ছিলেন এবং উনি অভিনয় করে দেখাতেন, যেটা এইভাবে চেঞ্জ করো বা এই না, উনি ডাইরেক্টলি অভিনয় করে দেখাতেন যে আই ওয়ান্ট দিস থিং, আই ওয়ান্ট দিস ইমোশন, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। একবার উনি নায়িকাদেরকে একটু বেশি যত্ন নিয়ে দেখাতেন, আমাদেরকে দেখাতেন। তো একবার কসাই ছবিতেই বোধহয় উনি ববিতা ম্যামকে বুঝিয়ে দিলেন, তারপর আমাকে অল্প একটু বললো যে তুমি এইভাবে করো।
কেন আমজাদ ভাই, আমাকে একটু দেখান, আমি আপনাকে ফলো করি। বলে না, এই ছবিতে আমি তোমাকে অভিনয় করে দেখাবো না, আমি তোমাকে বুঝিয়ে দেব। বলে কেন? বলে ছবির নাম কসাই এবং তুমি রোলটি করছো কসাইয়ের, এটাতে যে ম্যানারিজম, ওই ম্যানারিজমটা আমার মধ্যে নেই। আমি ওটা কনসিভ করেছি, কিন্তু ওই ম্যানারিজমটা তোমাকে আবিষ্কার করে করতে হবে। তুমি নিউ মার্কেট বাজারে গেছো, তুমি কারণ বাজারে গেছো, কসাইরা কিভাবে কথা বলে, কিভাবে উঠে বসে তুমি দেখেছো, সেটা তুমি ব্রেনে নাও, কনসিভ করো, তারপর ডেলিভারি দাও। যদি দেখি ঠিক আছে, ইউ আর ওকে। তো এই যে কিছু ছোটখাটো জিনিস উনি বলে দিতেন, বা ওই সময়কার ডাইরেক্টররা বলে দিতেন, আমার কষ্ট লাগে যে আজকাল আমাদের থেকে ভালো অভিনেতা আছে, আমাদের থেকে দেখতে সুন্দর অভিনেতারা আছে, অনেক সুন্দর নায়িকারা আছে, নেই কিছু ডাইরেক্টর যারা তাদেরকে গাইড করে চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে পারত। সো আসলে আমরা লাকি ছিলাম, আমরা প্রচন্ড লাকি ছিলাম, আমরা ভাগ্যবান যে ওইসব ডাইরেক্টরদের সাথে আমরা কাজ করেছি। এরপর শিবলি ভাইয়ের ছোট ভাই আমার ফ্রেন্ড ছিল, ওনারা ফার্ম গেটেই থাকতেন তখন, আমিও ফার্ম গেটের ছেলে, আমি তেজগাঁর ছেলে, ওনারা ফার্ম গেটের। তো দেখা হতো, দেখতাম, উনি বড় ছিল। তো শিবলি ভাইয়ের সাথে শিবলি ভাইয়ের আরেক ভাই খসরু নোমান, এই দুজনের কথাই বলি, কারণ ওনারা দুজনেরই ছবি করেছি আমি। শিবলি ভাই একজন স্টাইলিস্ট ডাইরেক্টর, ওনার টেকিংস, ওনার গল্প বলার স্টাইল, টোটালটাই স্টাইল নিয়ে চলতনি। খুব সুন্দর ছবি আমাদেরকে উপহার দিয়ে গেছে। আমি খুব লাকি, ওনার কিছু ছবি পেয়েছি, করেছি। তো ওনার কাছ থেকে স্টাইলেরও অনেক কিছু শিখেছি। অভিনয় তো প্রত্যেকটা ডাইরেক্টরের যার যার নিজস্বতা থাকে, সেটা শিখেছি। শিবলি ভাইয়ের কাছে অনেক স্টাইলও শিখেছি। প্রচন্ড টিপটপ হয়ে চলতেন। শিবলি ভাইয়ের আরেক ভাই ছিল খসরু নোমান, ওনার ছবি আমি করেছি। উনি খুব ফুর্তিবাজ ডাইরেক্টর, হাসছেন, হ্যাঁ চলো হয়ে যাবে শট। আরে কিভাবে হবে, খসরু ভাইটা তো হচ্ছে না তো, আরে হবে, করো না আজ 2-3 বার রিহার্সেল করো। উনিও একটু স্বাধীনতা দিতেন, কিন্তু কামাল আহমেদ সাহেব যে স্বাধীনতা, ওটা হয়তো দিতেন না, কিন্তু খুব হই হুল্লোড় করে কাজ করতে পছন্দ করতেন। ওনার ইউনিটে আমরা কেউ বোরিং ফিল করতাম না, আচ্ছা কখন শেষ হবে, কখন যাব, এগুলো ছিল না। উনি হই হুল্লোড় করে কাজ করছেন, আমি হয়তো বসে আছি, শট আমার হঠাৎ করে পেছনে এসে দাম করে মারলো, আমি কিলো বলে চলো তোমার শট, আচ্ছা বলেন দেখি। এরকম একজন মানুষ ছিলেন। খসরু নোমান বললাম, ওনার ভাইয়ের কথা আগে বলেছি। তো ওনার ভাইয়ের একটি বিখ্যাত ছবি আমি করেছিলাম, আমার মনে হলো ছবিটার কথা বলা উচিত, দোলনা। ওই ছবিটা আমি রোজিনার সাথে করেছিলাম, খুব সুন্দর ছবি ছিল, পারিবারিক ছবি। আমরা ছবিটার প্রায় 60% শুট করেছিলাম নেপালে, এবং যেই ঠান্ডা ছিল সেটা তো বোঝানো যাবে না, এই কোটে হবে না। কিন্তু সিকোয়েন্স গুলো ঠান্ডার সময়কার সিকোয়েন্স ছিল না, আমাদেরকে টি শার্ট পরে, শার্ট পরে ওই ঠান্ডার মধ্যে -4 -5 ডিগ্রিতে কাজ করেছি। একটা গান ছিল এই ছবির, তুমি আমার কত চেনা সে কি জানো না। আমি গানটা গাইতে পারি না, তো আপনাদের হয়তো মনে আছে, ওই গানটা যেদিন আমরা শুটিং করি সেদিন টেম্পারেচার ছিল -4। ভাবুন, রোজিনা সিল্ক টাইপের কাপড় পরা, আমি একটা টি শার্ট পরা, একটা প্যান্ট পরা, পরে ওটাকে সেভ করার জন্য স্টাইল হিসাবে আমি একটা মাফলার জড়িয়েছিলাম, কিন্তু আসলে মাফলারটা ছিল না, কিন্তু আমি জড়িয়েছিলাম, এছাড়া বাঁচা যাবে না। এইভাবে অনেক মজার ঘটনা আছে সেখানে। তারপরে শর্ট দিয়ে আমাদেরকে ওই রিফ্লেক্টর বোর্ড হয় যেটা দিয়ে আমাদের লাইটিং করে, তো শিবলি ভাই যেটা করলো, 4টা রিফ্লেক্টর বোর্ড অনেক বড় ওটা খুলে চারদিকে দিয়ে একটা ঘরের মতো করলো, যেখানে বাইরের বাতাসটা যাতে না আসে, দিয়ে আমাকে আর রোজিনাকে ওটার ভিতরে বসিয়ে রাখতো। তারপর যখন শর্ট রেডি হতো আমাদেরকে ডাকতো। এরপর সহ্য করা যেত না, কানে হাত দিয়ে ফিল করতাম না যে কান আছে, এরকম ঠান্ডা ছিল। শিবলি ভাইও বললাম, খসরু নোমান বললাম, তো সবাইকে অনেক মিস করি, ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, ওনাদের কাছে আমি ঋণী। আজ তাহলে এখানেই শেষ করি, আরেকদিন আবার একটু কথা বলবো। আর একটু কমেন্ট করেন, একটু দেখেন, যদি ভালো লাগলে আমার এই অনুষ্ঠানটা বা আমার এই কথাগুলো আমি কন্টিনিউ করব, আর ভালো না লাগলে বলে দিয়ে অফ করে দিব। কি বলেন?